প্রথমেই তো আলোচনায় আনতে চাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নটা একটু আলোচনা হোক, সেটাই চাই। আজকে একটা প্রতিবেদন আছে, আমি একটু প্রতিবেদনটা উল্লেখ করব আলোচনার শুরুতে, যে আমরা দেখছি যে টিআইবি একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টে মার্চ ও এপ্রিল মাসে এই বছরের 605টি খুন হয়েছে দেশে, 294টি ছিনতাই কাণ্ড ঘটেছে, 90টি ডাকাতি হয়েছে, 196টি অপহরণের ঘটনা ঘটেছে এবং একই সময়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি। মানে পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং চুরির ঘটনা ঘটেছে 2214টি। আর শিশু নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 3496টি। এটা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বলা হচ্ছে। আমরা রামিসা হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি, যদিও আজকে সুখবর যে রামিসা হত্যাকাণ্ডের নিম্ন আদালতে যে বিচার হয়েছে সেখানে বিচারে রায় ঘোষণা করা হয়েছে। সেখানে দোষীদের দুইজনকে ফাঁসি মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো নতুন একটি সরকার নতুন প্রত্যয় নিয়ে ক্ষমতা এসেছে। আপনারা কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছেন? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই পরিস্থিতিকে, হাবিব ভাই? আপনাকে ধন্যবাদ। আপনার অনুষ্ঠান যারা দেখছেন, দর্শক শ্রোতাদেরকে এবং সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সদস্যদেরকে শুভেচ্ছা। আজকে সর্বপ্রথমে সরকারকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। আমাকে শুনতে পাচ্ছেন না? আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আবার প্রশ্ন করলেন কেন? যা হোক, আজকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছে বর্তমান সরকার প্রধানমন্ত্রীকে। উনি রামিসার বাসায় গিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ ক্রীড়া প্রতিমন্ত্রী সেখানে ছিলেন, তার এলাকা। যা হোক, সেখানে উনি কথা দিয়ে এসেছিলেন খুব দ্রুততর সময়ের ভিতরে রামিসার তার বিচার কার্য সম্পন্ন করবেন। হ্যাঁ, নিম্ন আদালতে আজকে তার স্বামী স্ত্রী ফাঁসি হয়েছে। এখন কথা হলো যে দীর্ঘদিন যাবৎ আমরা দেখে এসেছি শিশু হত্যা, শিশু নির্যাতন, নারী নির্যাতন, কিন্তু বিচার হয় না। বিচার হয় না বলেই কিন্তু ধর্ষকরা বা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তার উৎসাহিত হয় যে কি আর হবে, কি আর হবে। আজকে একটু বোঝা গেল কি আর হবে, মানে আসলে হবে। এবং আজকে যখন অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের সঙ্গে কথা বলতেছিলাম, তখন আমি আমার একটা কাজে গিয়েছিলাম, তখন আমি ওখানে পিছনে বসেছিলাম, শুনলাম। এবং সেই মুহূর্তে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হলো। তারাও বললেন যে এখন তো ধরেন নিম্ন আদালতে বিচার হয়েছে, তার ফাঁসি হয়েছে, উচ্চ আদালত যাবে, হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, তারপরে আপনার ডেথ প্রেফারেন্স শুনানি হবে, কতদিন লাগবে? ওখানে স্পষ্ট ভাবে উনি বলে দিলেন যে আইনের ভিতরে রেখে যত তাড়াতাড়ি, এবং স্পেশাল কোর্ট এটা হতে যাচ্ছে। এই রামিসা থেকে শুরু, রামিসা, আসিয়া এবং আরো যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে কোর্ট, স্পেশাল কোর্টের আন্ডারে নিয়ে আসতে হবে। যেমন ভাবে আমাকে যখন সাজা দিল বিগত সরকার, সর্বন্ত আমাকে সাজা দিল, আমার সাথে মোহাম্মদ শাহজাহান, আসরাফিল, লিঙ্কন, শামীম, বেলাল, মনিক সহ আমাদের 15 জনকে 4 বছর সাজা দিল, 2 বছর 2 বছর করে। তার প্রতিদিন কোর্ট বসতো, একদিন 2 দিন পরে কোর্ট বসতো, রাত ভরে কোর্ট বসতো। এই এখন এই যে আগে যে জটিলতা ছিল, এই জটিলতা থেকে সরে আসতে হবে। যেমন 7 দিন 7 কার্য দিবসের মধ্যে যেমন রায় দিয়ে দিল, ঠিক এরকম ভাবে আপিল করলে করতে পারে, তারপরে সুপ্রিম কোর্ট করতে পারে, তারপর ডেথ প্রেফারেন্স শুনানি 2 দিন পর পর হোক না কেন, 10 দিনের ভিতরে, 15 দিনের ভিতরে ফাঁসি দিয়ে দিক, ঝুলাই দিক, ঝুলাই না, ফাঁসি দিয়ে একদম প্রকাশিত ঝুলাই রাখুক, দৃষ্টান্ত স্থাপন করার জন্য, এই নৃশংসতা বন্ধ করার জন্য, নৃশংসতা বন্ধ করার জন্য তাদের ফাঁসি দিয়ে। হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাবিব ভাই, আমরা একটু বুলবুল আহমেদ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। হ্যালো, নমস্কার। না, বুলবুল আহমেদ শুনতে পাচ্ছেন? বুলবুল ভাই, আপনি কি মনে করেন? আপনি একটু প্রসঙ্গে বলেন যে
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আমরা ডক্টর ইউনূসের সময়ে দেখেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ ছিল মারাত্মকভাবে। মব সংস্কৃতি আমরা দেখেছি। আমরা দেখেছি যে ভাঙচুর, নানা জায়গায় মানবাধিকারের লঙ্ঘনের মতো ঘটনা। সেই জায়গা থেকে নির্বাচিত সরকার ক্ষমতায় এলো এবং ৩ মাসের অধিক সময় অতিক্রম করছে। মানে এই পরিস্থিতিতে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা কিনা, বা কিভাবে দেখছেন সরকারের সাফল্য ব্যর্থতা? ধন্যবাদ। প্রিয় সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে যদি আমরা কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখি কিংবা খণ্ডিতভাবে দেখি, তাহলে এই সমস্যা কিন্তু আমাদের কখনোই যাবে না। আসলে বাস্তবতা হচ্ছে, ডক্টর ইউনূসের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা ছিল, শেখ হাসিনার সময় কিন্তু ওরকমই ছিল এবং এখনো সেরকমই আছে। কেবল রাজনৈতিক যে গ্রেফতার বা হত্যাকাণ্ড, সেখানে একটি তারতম্য আছে। সামাজিক যে সাধারণ অপরাধগুলো আছে, তার ক্যারেক্টার কিন্তু একই রকম আছে। আপনার নিশ্চয় মনে আছে 2004 সালে বেগম খালেদা জিয়ার সরকার যখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, তখন কিন্তু র্যাব প্রতিষ্ঠিত হয়েছিল এবং র্যাব প্রতিষ্ঠিত হওয়ার পর ম্যাজিক্যালি কিন্তু অপরাধ কমে গিয়েছিল। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে যদি আমরা কোনো তত্ত্ব দিয়ে অস্বীকার করতে চাই, তাহলে দেশের যে মৌলিক সমস্যা সেটিকে আড়াল করা হবে। এখন এই সরকারের কাছে একটি সুযোগ আছে। তারা যদি রাজনৈতিক যে স্ট্রাকচার সেটি পরিবর্তন করতে পারে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে রাজনৈতিক দলকে যদি কার্যকরভাবে এই সমস্যার সমাধানের জন্য তারা নিয়োজিত করতে পারে, তাহলেই সম্ভব এই পরিস্থিতির পরিবর্তন ঘটানো। তা না করে তারা যতই কথা বলুক কোনো লাভ হবে না। কারণ আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তার একটি দিক হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঘটে, আরেকটি হচ্ছে যারা সাধারণ অপরাধী তারা ঘটায়। এখন কোন একটা উপজেলার যদি এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হয়, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারি দলের যে নেতাকর্মী আছে তাদেরকেও দায় নিতে হবে এবং তাদেরকেও রাজনৈতিক চ্যানেলে জবাবদিহি করতে হবে। প্রশাসন আলাদাভাবে তাদের কাজ করবে, যেমন একই সাথে পুলিশও কাজ করে, সিআইডি কাজ করে, র্যাব কাজ করে, ছায়া তদন্ত করে। ঠিক একইভাবে রাজনৈতিক দলের যারা নেতা কর্মী আছেন, একটি উপজেলার বা একটি ইউনিয়নের যারা দায়িত্বশীল নেতা কর্মী আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ক্ষেত্রে তাদের যে ভূমিকা, তারা যেটা নিয়ন্ত্রণ করতে পারবে, সেই ক্ষেত্রে যদি তাদের কোনো শৈথিল্য থাকে কিংবা তারা যদি পুলিশের সাথে লিয়াজু মেনটেন করে থানায় গিয়ে দালালি করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হয়ে ওঠে, তাহলে সেই ক্ষেত্রে তার সেই পথ চলে যাওয়া উচিত এবং এই জন্য রাজনৈতিক একটা স্ট্রাকচারাল পরিবর্তন আনতেই হবে। যদি না আনে, তাহলে এই সরকার সেই প্রচলিত রাজনৈতিক সিস্টেম দিয়ে, সেই প্রচলিত দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করে, দখলদারি করে, প্রতিপক্ষের সাথে মারামারি, সেই সংস্কৃতি চালু রেখে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোদিন উন্নয়ন করতে পারবে না। তাদের রাজনৈতিক দলের যে নেতাকর্মী, তাদের কার্য পরিধি চেঞ্জ করতে হবে। তাদের কাজ হবে সমাজে কোথায় মাদকাসক্তির আড্ডা হচ্ছে, কোথায় জোয়া খেলা হচ্ছে, কোথায় ঘুষ দুর্নীতি হচ্ছে, তারা দলীয় ফোরামে এটা পাঠিয়ে দেবে একবারে কেন্দ্রে মন্ত্রীর কাছে। সেই মন্ত্রীর কাছ থেকে আবার প্রশাসনিক ভাবে সেটার অ্যাকশন হবে। এই দুটোর সমন্বয় যদি করা না যায়, এরকম অভিনব বা নতুন কোন পদ্ধতি যদি সরকার প্রবর্তন করতে না পারে, তাহলে এই সরকারের ব্যর্থতা অনিবার্য। যে যাই বলে কোনো লাভ নেই। সরকারের সুযোগ রয়েছে রাজনৈতিক দলকে এই ধরনের কাজে সম্পৃক্ত করে পুরা রাজনৈতিক যে স্ট্রাকচার খুলনা হচ্ছে সেটা চেঞ্জ করে দেওয়ার, এবং সেটি সরকারের জন্য টেকসই হবে এবং ফলপ্রসূ হবে। ধন্যবাদ।